শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয়ে নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া। আজ আপনাদের জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বিনোদ ডাক্তার। গল্পের মূল চরিত্রে রয়েছে কথক, বিনোদ ডাক্তার, ব্যাংকের লোক যোগেন ও অনিল বাবু। চলুন এখন গল্পটা শুনে ফেলা যাক। আমার চাকরি এই রকম, এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ানো, ব্যাংকের হিসেব দেখা আর কি। কোথাও ৩-৪ দিনেই কাজ মিটে যায়, আবার কোথাও দিন ২০ও লেগে যায়। এটা নির্ভর করে ব্যাংকের হিসেবের জট কেমন পাকিয়েছে তার উপরে। আগে ব্যাংকের শাখা কেবলমাত্র বড় বড় শহরেই থাকতো, কিন্তু এখন চাষিদের সুবিধার জন্য আধা শহরে এমনকি গ্রামেও বেশ কয়েকটা শাখা হয়েছে। আমাকে বেশিরভাগ সময়ে এইসব আধা শহরেই যেতে হতো। এই ধরনের কাজে একবার বিরামপুরে যেতে হয়েছিল। সকালে অফিসে গিয়ে শুনলাম বেলা ৩টের গাড়িতে আমাকে রওনা হতে হবে। আমার এই রুটিন তো জানাই আছে, তাই এক প্রস্ত বিছানা বাঁধাই থাকতো সব সময়। সুটকেস গুছিয়ে ট্রেনে গিয়ে চড়ে বসলাম। বিরামপুর স্টেশনে যখন নামলাম তখন সন্ধ্যা হয়ে এসেছে। চারিদিকে কেরোসিনের আলো জ্বলে উঠেছে। রাস্তায় লোক চলাচল বিশেষ একটা নেই। ব্যাংক থেকে একটি লোক আমায় নিতে এসেছিল। আমরা দুজনে সাইকেল রিকশায় চড়ে বেশ কিছুটা গিয়ে একটা একতলা লাল রঙের বাড়ির সামনে দাঁড়ালাম। সঙ্গে লোকটি আমায় বলল, নামুন স্যার, এখানেই আপনার থাকবার ব্যবস্থা করা হয়েছে। দুখানা ঘর, মাঝখানে ছোট একটা উঠোন, ওপাশে রান্নাঘর। একজনের পক্ষে এটাই যথেষ্ট। দরজার কাছে একটি লোক বসেছিল। সে আমাদের দেখে উঠে দাঁড়ালো। ব্যাংকের লোকটি আমাকে বলল, স্যার, আপনার রান্না বান্না, বাসন মাজা আর ওই ঘরদোর ঝাড়মোছার কাজ এই করে দেবে। 9টার মধ্যেই খাওয়া শেষ করে শোবার আয়োজন করলাম। কাজের লোকটা চলে গেছে ইতিমধ্যেই। এখান থেকে তার বাড়ি মাইল 4 দূরে। আবার কাল ভোর 6টায় সে আসবে। শোবার মিনিট 10 মধ্যেই কেন জানি না হঠাৎ করে প্রচণ্ড পেটের যন্ত্রণা শুরু হলো। অসহ্য যন্ত্রণা, শরীর একেবারে কুঁকড়ে যায় যেন। মনে হয় এখনই দম বন্ধ হয়ে আসবে। আমার এরকমটা ইতিমধ্যে অনেকবারই হয়েছে, তাই সেই জন্য সবসময় ওষুধ কাছেই রাখি। হ্যারিকেনের শিখাটা বাড়িয়ে সুটকেসটা খুললাম। তন্ন করে খুঁজলাম, কিন্তু সর্বনাশ, ওষুধের শিশিটাই যে ফেলে এসেছি। বেশ মনে আছে, এখনো গোটা আষ্টেক বড়ি ওখানে ছিল। এখন উপায়? বিছানায় শুয়ে ছটফট করতে করতে হঠাৎ মনে পড়ে গেল আসবার সময়ে কাছেই একটা ডাক্তারখানা চোখে পড়েছিল। ডাক্তারখানার নামটা বড় অদ্ভুত, আরামঘর। তখন ডাক্তারখানা বন্ধই ছিল। হাত ঘড়িতে সময় দেখলাম 9:40। এত রাতেই মফস্বল শহরের ডাক্তারখানা কি আদৌ খোলা থাকবে? যাই হোক, আমাকে একবার চেষ্টা করে দেখতেই হবে। যন্ত্রণা এতই অসহ্য হয়ে উঠেছে যে রাতটা কাটানোই দায় হয়ে পড়েছে। যদি ডাক্তারখানা বন্ধ হয়ে গিয়েই থাকে তাহলে খোঁজ করে দেখতে হবে। ডাক্তার হয়তো ওই বাড়িতেই থাকে। দরজা ধাক্কা দিয়ে তাকে উঠিয়ে একটা ব্যবস্থা করতে বলতেই হবে। কোনো রকমে উঠে দরজায় তালা লাগিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। চারিদিকে ইতিমধ্যেই ঘুটঘুটে অন্ধকারে ভরে গেছে। রাস্তার বাতিগুলো নিভিয়ে দিয়েছে। দু হাতে পেট চেপে ধরে প্রায় কুঁজো হয়ে এগিয়ে গেলাম। বরাত ভালো, আরামঘর খোলা।
টিমটিমে আলো দেখা যাচ্ছে। ঢুকতেই দেখা হয়ে গেল। পরনে কালো রঙের স্যুট, কালো টাই, ময়লা তিলচিটে অবস্থা, এক মাথা পাকা চুল, প্রায় কাঁধ পর্যন্ত নেমে এসেছে, তোবড়ানো মুখ, দুটো চোখ রক্তের মতো লাল। কে যাই? রোগা চেহারা হলে কি হবে, মাছ খাই গলার আওয়াজ। পেটের যন্ত্রণার কথা আমি তাকে বললাম। আমার কথা শেষ হবার আগেই ডাক্তার ধমক দিয়ে উঠল। বুঝেছি অম্লচুল, বসুন ওই বেঞ্চটায়। আমি বাধ্য ছেলের মতো বসে পড়লাম। ডাক্তার পিছনে কাঁচ ভাঙা আলমারি থেকে একটা শিশি বের করে কি যেন একটা কাগজে ঢেলে আমার দিকে এগিয়ে বলল, নিন খেয়ে নিন। তামাকে গুঁড়োর মতো কালো রং, বিশ্রী তেমন গন্ধ। কেমন যেন সন্দেহ হলো, সাথে ভয়ও হলো বেশ কিছুটা। কেমন ডাক্তার জানি না, কি ওষুধ তার ঠিক নেই, খাওয়া কি ঠিক হবে? সন্দেহ হলে ফেলে দিন, খেতে হবে না। ডাক্তার গর্জন করে উঠল। টেবিল, চেয়ার, বেঞ্চ, আলমারি সেই আওয়াজে যেন থরথর করে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে আমি ওষুধটা গালে ঢেলে দিলাম। কি আশ্চর্য, 5 মিনিটও গেল না, ব্যথা একেবারে উধাও। আমি জিজ্ঞাসা করলাম, বলছি আপনাকে কত দিতে হবে? আবার বোমাটা ফাটলো। কে মশাই আপনি? বিনোদ ডাক্তারকে পয়সা দিতে যাচ্ছেন? কত লাখ টাকার মালিক আপনি? জানেন না আমি পয়সা নিয়ে চিকিৎসা করি না? নিজের দোষ কাটাবার জন্য মৃদু কণ্ঠে বললাম, কিছু মনে করবেন না ডাক্তারবাবু, আসলে কি জানেন তো, আমি এখানে নতুন এসেছি একদম, এসব ঠিক আমার জানা নেই। জানা থাকলে নিশ্চয়ই আপনাকে এই বলে বিব্রত করতাম না। একটা কথা ডাক্তারবাবু, আপনার ডাক্তারখানা কতক্ষণ খোলা থাকে? সারা রাত। বলি বিনোদ ডাক্তার খিঁচিয়ে উঠল। আপনার আর কিছু দরকার আছে? না থাকে তো উঠে পড়ুন, যান, আমার অন্য রোগীরা আসবে। বাড়ি চলে এলাম। অনেক রাত অবধি বিনোদ ডাক্তারের কথা ভাবলাম। ভালো ওষুধ দেয় হয়তো, কিন্তু মেজাজটা বড্ডই রুক্ষ, ভালো করে কথা পর্যন্ত বলতে পারে না। দিন দুয়েক পরে ব্যাংকের হিসেব দেখতে দেখতে ম্যানেজার অনিল বাবুকে কথাটা বললাম। ছোট জায়গা হলে কি হবে মশাই, এখানকার ডাক্তার তো একেবারে ধন্বন্তরী হে। হ্যাঁ, কার কথা বলছেন আপনি? আরে ওই যে আপনাদের আরাম ঘরে বিনোদ ডাক্তার। আমার উত্তর শুনে অনিলবাবু কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টে দেখল, তারপর জিজ্ঞাসা করলো, বিনোদ ডাক্তার? বিনোদ ডাক্তারের সাথে কোথায় দেখা হলো? বললাম, আসলে কি জানেন তো, এই দিন দুয়েক আগে রাতে পেটে একটা অসম্ভব ব্যথা শুরু হয়েছিল। জানেন তো, এরকম আমার মাঝে মাঝেই হয়, কিন্তু কি বলবো মশাই, বিনোদ ডাক্তারের এক ডোজ ওষুধে পুরো গায়েব সে ব্যথা। হ্যাঁ, আশ্চর্য ওষুধ দেয় মশাই। অনিলবাবু আর কিছু বলল না, কিন্তু লক্ষ্য করলাম সারাটা দিন আমাকে কেমন এড়িয়ে এড়িয়ে চলতে লাগলো। ব্যাপারটা ঠিক বুঝলাম না। বিনোদ ডাক্তার তার বদমেজাজের জন্য বোধহয় এই এলাকার কারোরই প্রিয় পাত্র নয়। এই জন্য অনিলবাবুও সম্ভবত তাকে পছন্দ করে না। তাই আমার বিনোদ ডাক্তারের কাছে যাওয়াটা বোধহয় অনিলবাবু ঠিক ভালো চোখে দেখেননি। কিন্তু সেদিন রাতে আমার কি অবস্থা ছিল সেটা আমি ভালো করে জানতাম, তাই না? সারাটা রাত সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করে পরের দিন অনিলবাবুর পছন্দসই ডাক্তারের জন্য অপেক্ষা করাটা আমার পক্ষে অন্তত সম্ভব ছিল না। দিন কয়েক পরে হঠাৎই খেয়াল হলো বিনোদ ডাক্তারের সঙ্গে একবার দেখা করে আসি। খাওয়া দাওয়া তো শেষ, গরমের জন্য ঘুমও আসছে না। আরামঘর তো অনেক রাত অবধি খোলা থাকে, সেদিন তো বললেননি। দরজায় তাই তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। যা বলেছিলাম, ইতিমধ্যে জনমানব একদমই নেই।
আর থাকবার কথাও নয়, যথেষ্ট রাতও হয়েছে। আরাম ঘরের কাছাকাছি আসতেই হাসির শব্দটা প্রথম কানে এলো। অনেক লোকের মিলিত কণ্ঠের উচ্চস্বরে হাসি। তাহলে কি এই সময় বিনোদ ডাক্তারের বন্ধুরা আড্ডা জমায়? আড্ডা দেওয়ার অদ্ভুত সময় তো। সামনের দিকে কেউ নেই, আওয়াজ আসছে ভেতরে ঘর থেকে। মানে ঘরও ঠিক বলা যায় না, আলমারি দিয়ে একটা জায়গা ওই আলাদা করা আর কি। কৌতূহল হলো, দুটো আলমারি ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিলাম। সাথে সাথে পিঠের শির দ্বারা বেয়ে বরফের ঠান্ডা স্রোত যেন নেমে গেল। পা দুটো কেঁপে উঠল থরথর করে। টেবিলের উপরে একটা কঙ্কাল শুয়ে আছে। বিনোদ ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে তার বুক পরীক্ষা করতে করতে বলছে, মুখ ডালে ডালে আর বেরিও না ভায়া, তোমার বুকের হাড়টা খুব দুর্বল, কোন দিন মট করে ভেঙে যাবে। প্লাস্টার করে শুইয়ে রাখবো, তখন মজাটা টের পাবে, বুঝেছো? বিনোদ ডাক্তারের কথা শুনে কঙ্কালটা শিখি হাসি। ওপরের দিকে চেয়ে দেখি একটা কঙ্কাল শূন্যে দোল খাচ্ছে। বিনোদ ডাক্তার তার দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, রোজ এইরকম ব্যায়াম করবি, তবে তো দেহটা মজবুত হবে। হঠাৎ হাসির শব্দে চোখ ফিরিয়ে দেখলাম কোণের দিকে বেঞ্চের ওপর বসে আর একটা কঙ্কাল শিশি থেকে বড়ি নিয়ে টপাটপ মুখে ফেলছে আর হাসছে। অদ্ভুত সে হাসি, ঠিক দুটো হাড়ে ঠোকাঠুকি করলে যেমন শব্দ হয় ঠিক তেমনই। কঙ্কালটা হাসতে হাসতেই বলল, বিনোদ ডাক্তার, তোমার চোগা চাপকান খুলে আমাদের মতো হালকা হও দেখি, তোমার গরমও লাগে না। কঙ্কালটা আচমকা থমকে গেল, আর কথা বলতে পারলো না। বিনোদ ডাক্তার বলল, এই কি হলো? আরে এই বলবি তো কি হলো রে? কঙ্কালটা অনেক কষ্টে উচ্চারণ করলো, গলায় বড়িটা আটকে গেছে। বলেই কঙ্কালটা দুটো হাত দিয়ে নিচের গলাটা মোচড়ালো। মাথাটার গলা শুদ্ধটা হাতে খুলে চলে এলো একেবারেই। সেটা বার কয়েক বেঞ্চে ঠুকেই বলল, ব্যাস, বড়িটা নেমে গেছে। ব্যাপার দেখে আমার অবস্থা একেবারে কাহিল। ভয়ে মুখ থেকে অজান্তে একটা আর্তনাদ বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কঙ্কালগুলো সমস্যারে চেঁচিয়ে উঠল। আমি আর তিল মাত্র দেরি না করে ছুটতে শুরু করলাম, প্রাণপণ শক্তিতে, কোনো দিকে না চেয়ে। পিছনে অনেকগুলো হাড়ের খটমট শব্দ ক্রমেই কাছে এগিয়ে আসছে যেন। তাড়াতাড়ি তালা খুলে ঘরের মধ্যে ঢুকে দরজা পুরো বন্ধ করে দিলাম। মুখটা ধপ করছে, এখনই বুঝি দম বন্ধ হয়ে যাবে। সারাটা রাত বিছানায় বসে কাটালাম। কেবল মনে হতে লাগলো খট শব্দে যেন বাড়ির চারিপাশে ওরা যেন ঘুরছে। এখন হয়তো দরজায় কড়া নাড়বে, তার বা দরকার কি? এরা তো জানি হাওয়ায় নাকি ভেসে চলে। দরকার হলে বন্ধ দরজার মধ্যে দিয়ে চলে আসতে পারে হয়তো। আমি খুব ভীতু, এমন অপবাদ কেউ কোনোদিনই দেবে না। কিন্তু ভূত আত্মায় এসবে আমার আস্থা চিরদিনই কম। কিন্তু চোখের সামনে যে দৃশ্য আমি দেখেছি তাকে অস্বীকার করি কি করে? ভোরের দিকে হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ জোরে খটমট শব্দে জেগে উঠলাম। না, ভয়ের কিছু নেই। কাজের লোকটা দরজা খেলছে। উঠে দরজা খুলে দিতে সে জিজ্ঞাসা করলো, বাবুর কি শরীর খারাপ?
কেন কেন বলতো? এই চেহারাটা কেমন যেন দেখাচ্ছে। তাছাড়া আপনি তো খুব ভরে ওঠেন। ছোট করে শুধু বললাম। কাল রাত্রে জানিস তো ভালো করে ঠিক ঘুম হয়নি। একটা সুবিধে, আজ রবিবার, ছুটির দিন, তাই খাওয়া দাওয়া করে সারাটা দুপুর ঘুমাবো, তাহলে শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু আগে রাতে দেখা সেই বিভৎস দৃশ্য চোখের সামনে থেকে তাড়াবো কি করে আমি ঠিক জানি না। বিনোদ ডাক্তারের সম্বন্ধে সব কিছু আমাকে জানতেই হবে। আমার কাজের লোকটির নাম যোগেন। যখন দুপুরে যোগেন আমার সামনে ভাতের থালা রাখছিল তখন তাকে প্রশ্ন করলাম, আচ্ছা যোগেন, আচ্ছা তুমি এখানে কতদিন ধরে আছো? কোথায় বাবু? আরে আরে কোথায় আবার? আরে এই তো বিরামপুরে আর কি। তা 20-22 বছর হবে বাবু। কেন বলুন তো? আচ্ছা তুমি ওই বিনোদ ডাক্তারকে চেনো? বিনোদ ডাক্তারের নামটা কানে যেতেই যোগিনের মুখের চেহারা পুরো ফ্যাকাশে হয়ে গেল, চোখের দৃষ্টিতে ভয়ের ছাপ। চিনতাম বাবু, উনি এলাকার নামকরা ডাক্তার ছিলেন। ওর ওষুধ যেন কথা বলতো। ছিলেন কেন বলছো? এখন নেই নাকি? না বাবু, এই ধরুন বছর 5 হলো মারা গেছেন। সে কি? হ্যাঁ বাবু, 4 বন্ধু মিলে পাশা খেলছিলেন। হঠাৎ ঝড় উঠেছিল। যেমন হাওয়ার জোর তেমনই বৃষ্টির দাপট। কত বাড়ির চাল উড়ে গিয়েছিল, কত গাছ যে উপড়ে পড়েছিল তার আর ঠিক ঠিকানা নেই। আরামঘরের পাশে একটা বিরাট বটগাছ ছিল। সেই বটগাছ শিকড় শুদ্ধ উপড়ে পড়েছিল আরামঘরের ছাদের ওপর। ব্যাস, বিনোদ ডাক্তার আর তার 3 বন্ধু খতম। কেউ একটু চেঁচাবারও অবকাশ পাননি। শিকড়ের মধ্যে এমনভাবে 4 বন্ধুর দেহ চাপা পড়ে গিয়েছিল যে পরের দিন তাদের দেহ কেটে বের করতে হয়েছিল। বাধা দিয়ে বললাম, কিন্তু আমি যে বিনোদ ডাক্তারকে দেখেছি। অনেকেই দেখে বাবু, রাত বিরেতে আরামঘরের পাশ দিয়ে যাদের যেতে হয় তারাই দেখেছে বিনোদ ডাক্তার বন্ধুদের ওষুধ দিচ্ছে কিংবা 4 জনে পাশা খেলছে। তাছাড়া দিনের বেলাতেও দেখা যায় আরামঘরের সামনের বেলগাছটা, ঝড় নেই, বাতাস নেই, ডালপালা শুদ্ধ খুব দুলছে। ওই গাছেই ওদের বাস কিনা। কথাটা শেষ করে যোগেন হাত দুটো কপালে ঠেকালো। রাম 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 রাম। ঠাকুর, চুপ করে সবাইকে শুনে দেখো গেলাম। ঠাকুর। রক্ষে অন্য সময় হলে করো, যোগেনের কথা রক্ষে একটাও করো। বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজের চোখেই তো সব দেখেছি। সেদিন বিকেল হতে সূর্যের আলো থাকতে থাকতে বের হয়ে পড়লাম। উদ্দেশ্য দিনের আলোয় ভালো করে আরাম ঘরটাকে একবার দেখব, যদি সম্ভব হয় বিনোদ ডাক্তারকেও দেখব। ওখানেই তো ডাক্তারদের আস্থানা। আরামঘরের সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। আরামঘরের দরজা দেখা গেল না, তার সামনে আগাছার জঙ্গল, আকন্দ ফণিমনসার ঝোপে পুরো বোঝাই। বুঝতেই পারা যায় বহুদিন এই দরজা খোলা হয়নি, মানে খোলা সম্ভবও নয়। একটু এগিয়ে যেতে লক্ষ্য ডেকে উঠল। অস্বাভাবিক রুক্ষ স্বর, ঠিক যেন বিনোদ ডাক্তারের গলা। পিছিয়ে আসতেই চোখে পড়ল দৃশ্যটা। চারিদিক সম্পূর্ণ থমথম করছে, কোথাও ছিটে ফোটা বাতাস নেই, অথচ সামনের বেল গাছে উঁচু দিকের কয়েকটা ডাল সবেগে দুলছে। ঠিক মনে হলো বিনোদ ডাক্তারের অশরীরী বন্ধুরা ব্যায়াম করছে নিজেদের খাঁচাটা ঠিক রাখার জন্য। বাড়ি ফিরে এলাম। আরামঘরের কাছাকাছি থাকতে আর সাহস হলো না, বিরামপুরেও নয়। শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে, তাই এখানে থাকা সম্ভব নয়। এই কথা চিঠিতে লিখে যোগেনের হাত দিয়ে ব্যাংকের ম্যানেজার অনিলবাবুর কাছে পাঠিয়ে দিলাম।
আর সন্ধ্যের আগেই সাইকেল রিক্সা ডেকে বিছানা সুটকেস নিয়ে স্টেশনের দিকে রওনা হয়ে পড়লাম। আমার পক্ষে অন্তত বিরামপুরে থাকা সম্ভব নয়। আবার যদি কোনো রাত্রে পেটের যন্ত্রণা শুরু হয়, তাহলে যন্ত্রণার চোটে পাগল হয়ে হয়তো সব ভুলে বিনোদ ডাক্তারের কাছে গিয়েই দাঁড়াবো। কিন্তু তার দেওয়া ওষুধ কি আর খেতে পারবো? মানে আদৌ কি খেতে সাহস হবে আমার? শুনছিলেন আজকের গল্প বিনোদ ডাক্তার। কথক সমদর্শী বিনোদ ডাক্তার তুহিন, কঙ্কাল পথিক, যোগেন, ঋত্বিক, ব্যাংকের লোক রকি, অনিল বাবু রিভু, আর সঙ্গে সূত্রধরের ভূমিকায় আমি খুশি। এখন এই পর্যন্ত। পরের বার আরও এক রোমহর্ষক গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আপনার প্রিয়, আমার প্রিয় স্টোরি ম্যানিয়াকে। আর সুস্থ থাকুন এবং ভীষণ ভালো থাকুন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে। আজকের জন্য বিদায়। শুভরাত্রি। ধন্যবাদ।